বিএনপির গণতন্ত্র সমাবেশে কর্মী সমর্থকের ঢল, বিভিন্ন জেলায় শোভাযাত্রা। অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান নেতাদের। শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবির 7 দিনের রিমান্ডে, সুজনের 3 দিন। বিচারে অগ্রাধিকার পাবে চাঞ্চল্যকর হত্যা মামলা, জানালেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। রাষ্ট্র সংস্কারে $200 কোটি সহায়তা দেবে বিশ্ব ব্যাংক, প্রধান উপদেষ্টা কান্ট্রি ডিরেক্টর। ব্যাংকের তারল্য সংকট কাটাতেও মিলবে ঋণ, আইডিবি দেবে $500 কোটি। আগের সরকারের চাপে সঠিক তথ্য দিয়ে ব্যয়ের প্রাক্কলন করতে পারেনি মন্ত্রণালয়গুলো, দাবি শ্বেতপত্র প্রণয়ন কমিটির। খতিয়ে দেখা হবে জাতীয় আয় ও মূল্যস্ফীতির হিসাবে ভিত্তি। এবং শ্রমিকদের বিক্ষোভ সংঘাতে উত্তপ্ত সাভার গাজীপুর, পোশাক খাতে অস্থিরতায় প্রতিযোগী দেশে চলে যাচ্ছে বিদেশি অর্ডার। সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান বিজিএমইএর। সময় সংবাদের সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে চলছে বিএনপির গণতন্ত্র সমাবেশ। এতে অংশ নিয়েছেন দলটির হাজার হাজার নেতাকর্মী। দেশের গণতন্ত্র রক্ষায় দ্রুত জাতীয় নির্বাচনের বিকল্প নেই জানিয়ে দ্রুত সংস্কার শেষে ভোটের রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান বিএনপি নেতাদের। নয়াপল্টনে গণতন্ত্র সমাবেশে অংশ নিয়ে দলটির নেতারা বিগত দিনে নির্যাতন, গুম ও মিথ্যা মামলার কুশীলবদের বিচারের দাবিও জানান। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মুহুর্মুহু মিছিল, হাজারো বিএনপি নেতাকর্মীর পদযাত্রা, গন্তব্য নয়াপল্টনের গণতন্ত্র সমাবেশ। বিগত 16 বছর গুম, হত্যা, নির্যাতনের শিকার দলের হাজারো নেতাকর্মী সমর্থক ও মামলার শিকার কয়েক লাখ সহযোদ্ধার স্মরণ ও আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশে যোগ দিতে মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ইউনিটের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। ঢাকা ও আশপাশের এলাকা থেকে হাজির হন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরাও। তারা বলেন, 5 আগস্ট আওয়ামী শাসনের পতনের পর দেশে যে গণতন্ত্রের বিজয় হয়েছে তা উদযাপনেই দলের এই সমাবেশ। বিগত 15টি বছর আমরা লাগাতার লড়াই করেছি, সংগ্রাম করেছি, আমরা রক্ত দিয়েছি, আমরা গুম হয়েছি। আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই শহীদ ভাইদের, যাদের রক্তের বিনিময়ে আমরা আমাদের হারিয়ে যাওয়া অধিকার, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে পেয়েছি। নতুন স্বাধীন বাংলাদেশে আমরা বাংলাদেশের সমাজ ব্যবস্থা নতুনভাবে দেখতে চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না। সমাবেশে অংশ নেওয়া বিএনপি নেতারা বলেন, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে অতীতের ধারাবাহিকতায় আগামীতেও কাজ করে যাবে বিএনপি। শিগগিরই সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবিও জানান তারা। আগামী এই দেশ যতদিন আছে ততদিন এই দেশে গণতন্ত্র থাকবে। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে, গণতন্ত্র প্রতিষ্ঠা করে, মানবাধিকার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করে তবে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে শোভাযাত্রা, মিছিল ও সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। সকাল 11টায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে সমাবেশের স্থলে জড়ো হন নেতাকর্মীরা। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। জনকল্যাণমূলক একটা নির্বাচন আমরা করতে চাই, সেটা অন্তর্বর্তী সরকারকে আমরা বলেছি। আপনার প্রয়োজনীয় যে সংস্কার আছে সেগুলো করে একটা নির্বাচন আপনার রোডম্যাপ আপনি ঘোষণা করেন। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে উৎসব মুখর পরিবেশে নেতাকর্মীদের উপস্থিতিতে টাউন হল মোড়ে সমাবেশ করে ময়মনসিংহ জেলা বিএনপি। এতে অংশ নিয়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিতাই রায়চৌধুরী বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের বিকল্প নেই। এই সরকারের প্রতি আমাদের সমর্থন আছে। আমাদের বক্তব্য হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে আপনি গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করবেন।
এদিকে বিকেলে রাজধানীর নয়াপল্টনে গণতান্ত্রিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে নয়াপল্টনে আছেন রিপোর্টার আহমেদ সালেহীন, সরাসরি যাচ্ছি তার কাছে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপি আজকে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করছে এবং এই সমাবেশকে ঘিরে আমরা দেখছি যে সকাল থেকে নেতাকর্মীরা এই কার্যালয়ের সামনে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে বিএনপির শীর্ষ নেতারা কিন্তু উপস্থিত হয়েছেন এই সমাবেশে, এমনকি এখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর এই মঞ্চে আছেন, যিনি সভাপতিত্ব করছেন আজকের সমাবেশের। একই সঙ্গে এই অনুষ্ঠানের প্রধান অতিথি তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি কিন্তু অনলাইনের মাধ্যমে ভার্চুয়ালি তিনি যুক্ত হয়েছেন এবং তিনি কিন্তু এই সমাবেশ দেখছেন এবং কিছুক্ষণের মধ্যে তিনি বক্তব্য রাখবেন বলে আমরা জানতে পেরেছি। এখন স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান তিনি বক্তব্য রাখছেন, তার আগে এর জাহিদ হোসেন তিনি বক্তব্য রেখেছেন। এরপরে কিন্তু পর্যায়ক্রমে কয়েকজন নেতা কিন্তু তারা বক্তব্য রাখবেন। আমরা তাই দেখতে পেয়েছি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেশ কয়েকজন কিন্তু এসেছেন, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা এখানে বক্তব্য রাখবেন। এবং আপনারা জানেন যে গত 15 বছর ধরে কিন্তু বিএনপি আন্দোলন করছে, যে সরকার পতনের আন্দোলন, এবং সরকার কিন্তু গত 5ই আগস্ট তারা পদত্যাগ করে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তারপরে নতুন করে অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সরকার গঠন করেছেন এবং তিনি দেশ পরিচালনা করছেন এবং তার অধীনে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে আসলে নির্বাচন কমিশন ভেঙে দিয়ে নতুন করে পুনর্গঠনের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, সেটি কিন্তু তারা দাবি জানাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা আজকের সমাবেশ থেকে, এবং তার মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে তারা তিনি আশাবাদ ব্যক্ত করছেন। একই সঙ্গে গত 15 বছর যে জুলুম নির্যাতন হয়েছে এই বিএনপি সহ যে সমমনা দলগুলি, অর্থাৎ বিরোধী দলের উপর যে নির্যাতন হয়েছে, জনগণের উপর যে নির্যাতন হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু এখন তুলে ধরা হচ্ছে। এই বক্তব্যে কিন্তু তারা কিন্তু আনছেন, আমরা কিন্তু শুনতে পাচ্ছি ডক্টর মঈন খান তিনি তার বক্তব্য কিন্তু এই বক্তব্যে ফুটিয়ে আনছেন যে সরকার যে গত 15 বছর নির্যাতন করেছে তার আসলে বিচার হওয়া দরকার এবং যে হত্যা গুম হয়েছে সেগুলোর বিচার করতে হবে। একই সঙ্গে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানে যে প্রায় 1000 খানেক শহীদ হয়েছেন ছাত্র জনতা, সাধারণ মানুষ, রাজনীতিবিদ, তাদের হত্যার বিচার হলো করতে হবে এবং হত্যার যে হুমকিদাতা এবং বা হত্যার হুকুমদাতা তাদেরকে আসলে বিচারে আওতায় আনতে হবে। একই সঙ্গে তারা বলছেন যে আওয়ামী লীগের সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী যিনি পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা, তারও আসলে বিচার করতে হবে, তাকে দেশে ফিরিয়ে আনতে হবে, এই ধরনের বক্তব্য তারা দিচ্ছেন। এখানে আসলে তারেক রহমান আজকে তিনি বক্তব্য রাখবেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি তার বক্তব্যে তার দিক নির্দেশনামূলক বক্তব্য দিন বলে এই মঞ্চ থেকে আসলে ঘোষণা করা হচ্ছে জানা যাচ্ছে। তো এখানে যে অবস্থা, এখন কিছুক্ষণের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর তিনি বক্তব্য রাখবেন, তারপরেই আসলে বিএনপি নেতাকর্মীরা বক্তব্য রাখবেন। তো এই ছিল আমার কাছে নয়াপল্টনে বিএনপির যে আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের যে সমাবেশের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম নয়াপল্টন থেকে। বৈষম্য বিরোধী নাম ব্যবহার করে অনেকেই অনৈতিক সুযোগ নেওয়ার চেষ্টা করছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা। দুপুরে গুলশানে একটি হোটেলে ইউথ ফর পলিসির আয়োজনে বৈষম্যহীন বাংলাদেশে তারুণ্যের ইশতেহার সেমিনারে অংশ নিয়ে উমামা ফাতেমা একথা বলেন। রাষ্ট্র সংস্কারে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, আইন শৃঙ্খলা নিয়ে 11 দফা দাবি তুলে ধরা হয়। মাজার ও দরগাপন্থী মুসলমান সহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান জানান বক্তারা। তরুণদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বিফলে যেন না যায়, সেজন্য ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান সমন্বয়করা। দাবি উঠাতে হবে যাতে ইন্টারনেটটা ফ্রি হয়, ফ্রি না হলেও একেবারে মিনিমাম কস্টে, এবং যাতে একেবারে গ্রামে গঞ্জে স্মার্টফোন থাকে। কেউ যখন নেতা হয়ে গেছে সে তো আসলে আমাদের দাবিগুলো নিয়ে ওখানে নেতা হয়েছে, সে আমাদের কথাগুলো প্রতিনিধিত্ব করবে, মানে তাকে ওই আসনটাতে তুলে রাখার দরকার নাই, তাকেও একজন সাধারণ নাগরিকের মতো হলো কি আমরা যেন চলতে দেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে এখানে দখলদারিত্ব করাটা আরো বেশি লেজিটিমেসি নিয়ে দখলদারিত্ব করা যায়। এখনো পর্যন্ত এই সমস্যাগুলোর মধ্যে সমাধান করতেই একটা বড় সময় দিতে হচ্ছে। নির্বাচন বা শুধুই ক্ষমতার পালা বদলের জন্য জনগণ অভ্যুত্থানে অংশ নেননি উল্লেখ করে শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্তির জন্য রাষ্ট্র সংস্কার চলবে। সকালে রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও
ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্তির জন্য রাষ্ট্র সংস্কারের কাজ চলছে উল্লেখ করে তিনি বলেন, এক্ষেত্রে জনগণের ম্যান্ডেটের অগ্রাধিকার দেয়া হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার অভিলাষ নেই বলেও দাবি করেন তিনি। আসলে ৭১ সালে আমরা একটা জাতীয় মুক্তির জন্য যোগাযোগ করে জনগণ তো নির্বাচনের জন্য কিংবা ক্ষমতার পালাবদলের জন্য অভ্যুত্থানে আসেনি। যদি আসতো সেটা ৭ই জানুয়ারির নির্বাচনের আগেই আসতো বলে আমি মনে করি। এক দফার যেই মূল অংশ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, সেই ব্যবস্থার বিলোপের জন্য যেই সংস্কারগুলো অত্যাবশ্যকীয় সেগুলো করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটা জনগণের ম্যান্ডেটের ভিত্তিতেই হয়েছে। হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের ৩ দিনের রিমান্ড নেওয়া হয়েছে। জুলাই ও আগস্টের আন্দোলনে হামলা ও গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা ২ মামলায় মঙ্গলবার সকালে আদালতে হাজির করা হয় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবু ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে। এ সময় রমনা থানায় দায়ের করা এক হত্যা মামলায় মোজাম্মেল হক বাবু ও শাহরিয়ার কবিরের ১০ দিন ও ভাসানটেক থানায় হত্যা মামলায় শ্যামল দত্তের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ সময় আসামিদের স্বৈরাচারের দোষর বলে উল্লেখ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। শেখ হাসিনা সরকারকে স্বৈরাচারে বানানোর পিছনে এই মোজাম্মেল হক বাবু সহ সবাই জড়িত এবং আরেকজন লোক যে শাহরিয়ার কবির গত ১৫ বছর যাবৎ এদেশের মানুষকে হত্যা, গুম করা এবং ইসলাম ধর্মের এবং বিরুদ্ধে কথা বলা সবকিছু তার প্রতিদিনে তার কাজ ছিল। তবে আদালতে নিজেদের নির্দোষ দাবি করেন অভিযুক্তরা। আসামি পক্ষের আইনজীবী বলছেন, ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না থাকলেও ষড়যন্ত্রের শিকার তারা। রিমান্ড নেওয়ার মতো কোনো উপাদান বা গ্রাউন্ডস নেই। শুধু মিথ্যা মামলায় উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং হয়রানি করার জন্য এই মামলায় রিমান্ড চাওয়া হয়েছে। একই দিন দুপুরে আদালতে আনা হয় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে। এ সময় যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তার ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ সময় আদালতে নিজের অসুস্থতার কথা জানান নুরুল ইসলাম সুজন। উনি ঢাকায় ছিলেন না এবং উনি মাননীয় সংসদ সদস্য হিসেবে এলাকায় অবস্থান করাকালীন উনি যাত্রাবাড়ী এলাকায় কোনোভাবেই পুলিশকে উনি অর্ডার দিতে পারেন না বা হুকুম দিতে পারেন না এই গুলি করার জন্য। একই দিন ২০১৮ সালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের উপর হামলা মামলায় রাশেদ খান মেননের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে সোমবার সকালে ময়মনসিংহ থেকে আটকের পর সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল হক বাবুকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রাতে রাজধানীর বনানী থেকে গ্রেফতার করা হয় ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে। একই দিন রাতে শ্যামলী থেকে গ্রেফতার হন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টের সব হত্যাকাণ্ডের বিচার এমনভাবে করা হবে যেন এ নিয়ে দেশে বিদেশে কোনো প্রশ্ন তোলার সুযোগ না থাকে, এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। জানিয়েছেন, ঢাকার চাঞ্চল্যকর ও নির্মম হত্যাকাণ্ডের বিচার হবে আগে। অগ্রাধিকার আছে রংপুরের সাইদ হত্যার বিচারও। উত্তরায় শিক্ষার্থী সাকিব হত্যাকাণ্ডে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামালের নামে আরও একটি মামলা হয়েছে। আমার ছেলের খুব কষ্ট করে আমি এসএসসি পরীক্ষা এসএসসি পদার্থ পরীক্ষা দিয়া আমার ছেলেটা বোনের বাড়ি চলে গেছে আর বোনের বাড়ি আসা। ছেলে হত্যার বিচার চাইতে এসে হাউমাউ করে কাঁদলেন বাবা। খুলনা থেকে ঢাকায় বেড়াতে এসে ঘরে বসে থাকেননি একাদশ শ্রেণীর ছাত্র সাব্বির সাকিব। অন্যদের সঙ্গে উত্তরায় আন্দোলনে অংশ নেয় সে। ১৯ জুলাই উত্তরা ৭ নম্বর সেক্টরে পুলিশের গুলিতে নিহত হয় সাব্বির। আমার ছেলে সমস্ত শরীরে মাথা এবং বুকে পাট্টা গুলে। সাব্বিরের বাবা জানান, ছেলের লাশ নিয়ে গ্রামের বাড়ি ফেরার পথেও হামলা চালায় ছাত্রলীগ যুবলীগ। ভাই লাশ, ভাই লাশ, ভাই আমাকে ছেড়ে দেন, ভাই আমার গরিতে লাশ, আমার গরিবের লাশ, এইভাবে ছেলে বলতেছিলাম। এমনকি লাশ বাসায় নেওয়ার পরও দ্রুত দাফন করতে বাধ্য করে পুলিশ। আমার একটা মাত্র ছেলে, আমরা কালকে সকাল 10টার সময় পর্যন্ত সময় দাও, আমরা সকাল 10টার সময় লাশটা দাফন করবো। আমাদের কোনো কথা শুনলো না, সে আমাদের
3টার সময় লাশ এসে 40 মিনিট টাইম দিয়েছে, 40 মিনিটের ভিতর আমরা লাশটা দাফন করতে বাধ্য হয়েছি। মঙ্গলবার এই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে প্রসিকিউশনের কাছে অভিযোগ জমা দেন তারা। আসামি করা হয় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ জড়িতদের। এ নিয়ে ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়ল 23টি। ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ না হলে এই যে যারা আসামি আছে তাদেরকে গ্রেপ্তারের আদেশ আমরা যদি চাই, তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের কোর্টের আদেশ ছাড়া এটা কঠিন। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আমাদের এই তদন্ত সংস্থা জিজ্ঞাসাবাদ করে এই অপরাধের তথ্য উপাত্ত তাদেরকে বের করতে হবে। শহরের সবচাইতে বড় বড় হত্যাকাণ্ড যেগুলো হয়েছে, ধরেন উত্তরাতে হয়েছে, যাত্রাবাড়িতে হয়েছে, বাড্ডাতে হয়েছে, মিরপুরে হয়েছে, আশুলিয়াতে হয়েছে, এই যে নির্মম হত্যাকাণ্ড এবং যেগুলো একেবারে জাজল্যমান আছে, এই মামলাগুলোকে আমরা আলাদা আলাদা করে এগুলো তদন্ত সম্পন্ন করে দ্রুত এগুলোকে বিচারের জন্য আগে নিয়ে আসার চেষ্টা করা হবে। এর বাইরে যেমন আলোচিত হচ্ছে রংপুরের আবু সাইদ, সেটা ঢাকার বাইরে, সেটাও আমরা প্রায়োরিটি বেসিসে চেষ্টা করব। তাজুল ইসলাম বলেন, বিচার এমনভাবে করা হবে যেন এ নিয়ে দেশে বিদেশে কোনো প্রশ্ন তোলার সুযোগ না থাকে। এই বিচারটা যাতে কোনো রকম ত্রুটিপূর্ণ না হয়, কোনো সমালোচনার সুযোগ না থাকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে আছেন তা আনুষ্ঠানিকভাবে এখনও জানতে চায়নি অন্তর্বর্তী সরকার। ভারত চাইছে বলেই 45 দিন ধরে শেখ হাসিনা দেশটিতে আছেন, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। বিকেলে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশের সরকার প্রধানের সঙ্গে নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হতে পারে। সবকিছুই শুধু আইন দিয়ে চলে না। অনেকেই তো মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে 2 বছর থেকে আসছে, তাদের কি 45 দিনের মধ্যে কি তাদের কাগজ সব শেষ হয়ে গেছিল? হয়নি। এখন ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, উনি ওখানে থাকছেন। আমাদেরকে এটা এইভাবেই দেখতে হবে, ওই দিন ফোন না গুনে। প্রথমে তাদের পররাষ্ট্রমন্ত্রী যে উনি এসছেন, খুব তাড়াতাড়ি তাকে আশ্রয় দিতে হয়েছে। আমি কোনো অফিসিয়ালি তাদেরকে কিছু বলিনি। সময় সংবাদে আরও থাকছে, পদোন্নতির দাবিতে চট্টগ্রামে রাজপথে নার্সরা, কালো পতাকা মিছিল, অডিটর পদে বৈষম্য নিরসনের দাবিতে ঢাকায় সিএজি আওতাভুক্ত কর্মচারীদের গণ অনশন। অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র সংস্কারে $200 কোটি সহায়তা দেবে বিশ্বব্যাংক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে এমন প্রতিশ্রুতি দিয়েছেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর। এদিকে বাজেট ও ব্যাংক খাতের তারল্য সংকট কাটাতেও বিশ্বব্যাংক ঋণ সহায়তা দেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। এদিকে জ্বালানি অবকাঠামো উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় $400 থেকে $500 কোটি ঋণ দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি। অর্থনৈতিক সংস্কারের নানামুখী আলোচনার মধ্যে মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুলায়েক শেখ। যমুনায় এ বৈঠকে ঋণ সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দেন সংস্থাটির প্রতিনিধি। জানান, রাষ্ট্র সংস্কার, অর্থনৈতিক খাত, বন্যা ব্যবস্থাপনা, স্বাস্থ্য ও বায়ুর মান উন্নয়নে চলতি অর্থবছরে দেয়া হবে $200 কোটি বেশি অর্থ সহায়তা। এদিকে সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিনের সঙ্গে বৈঠক করেন সংস্থাটির দক্ষিণ এশীয় অঞ্চলের কান্ট্রি ডিরেক্টর ম্যাথিউ এভার্জিসের নেতৃত্বে 7 সদস্য। বৈঠক শেষে উপদেষ্টা জানান, আর্থিক খাতের সংস্কার, বাজেট সহায়তা ও তারল্য সংকট কাটাতে ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। তবে শর্ত ও ঋণের পরিমাণ এখনও চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। আমাদের রিফর্মগুলোর জন্য সহায়তা দরকার, আমাদের একটা বাজেট সাপোর্ট দরকার ইমিডিয়েটলি, আমাদের লিকুইডিটি সাপোর্টের ব্যাপারে কথা বলেছি, এগুলো ওরা দিতে সম্মত হয়েছে। আমি আরো ফার্দার কথা বলবো। ইতিবাচক, ওরা আসছে ওপেন মাইন্ড এবং আরো ডিসকাশন হবে। এই বছরে একটা বাজেট সহায়তা আমরা আবার আগামী এক্সপেক্ট করছি। এদিকে বিকেলে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবির প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো উন্নয়ন ও জলবায়ু বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে 2026 সালের মধ্যে $400 থেকে $500 কোটি ঋণ সহযোগিতার প্রতিশ্রুতি দেয় সংস্থাটি। ওরা আরো অধিকতর সহায়তার জন্য এখানে, এবং ওরা এটা এখানে আমাদের অনেকটা মোটামুটি লং টার্ম বিশেষত আমাদের হেল্প করবে। এখন আমরা বলি নাই কি কি প্রকল্প হবে আমাদের, অতএব সেগুলোর ব্যাপারে আমরা যখন তাদেরকে বলবো এগুলোর ব্যাপারে সহায়তা। উপদেষ্টা জানান, সাইক্লোন সেন্টার, টুইন টাওয়ারের মতো বড় ভবন নির্মাণ, বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও প্রান্তিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে আইডিবি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।
বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ 24 বিলিয়ন মার্কিন ডলার বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হোসনে আরা শিখা। তবে আইএমএফের হিসাব পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ 20 বিলিয়ন ডলারের কাছাকাছি। রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি রিজার্ভ বাড়তে ভূমিকা রেখেছে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের পরিমাণ 24,300 মিলিয়ন মার্কিন ডলার। আইএমএফ এর BPM 6 অনুযায়ী এটা 20,000 মিলিয়নের কাছাকাছি। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ক্ষয় রোধ করা সম্ভব হচ্ছে কারণ রেমিটেন্সের প্রবৃদ্ধি ঘটছে। গত অর্থবছরের তুলনায় এই অর্থবছরে প্রায় 60% প্রবৃদ্ধি হয়েছে এবং আমরা যদি জুলাইয়ের সাথে অগাস্টের প্রবৃদ্ধি ধরি তাহলে এটা প্রায় 90% প্রবৃদ্ধি হয়েছে। আন্তঃব্যাংক ফরেন এক্সচেঞ্জ সেটাকে সক্রিয় করা হয়েছে। আগের সরকারের চাপে সঠিক তথ্য উপাত্ত দিয়ে মন্ত্রণালয়গুলো ব্যয়ের প্রাক্কলন করতে পারেনি বলে দাবি করেছেন শ্বেতপত্র কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। সে কারণে কোন ভিত্তিতে জাতীয় আয় ও মূল্যস্ফীতির হিসাব দেয়া হতো তা খতিয়ে দেখা হবে। মেগা মেগা প্রকল্প দর্শনে সাজানো হয়েছিল আওয়ামী লীগ সরকারের উন্নয়ন পরিকল্পনা, যার অনেকগুলো বাস্তবায়ন শেষে ভোগও করছে দেশের মানুষ। তবে এসব বাস্তবায়নে হয়েছে বড় অঙ্কের অর্থের নয়ছয়। এসব অভিযোগের ভিত্তি খুঁজতে গেল আগস্ট থেকে কাজ করছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে সরকারের 24টি দপ্তরের সঙ্গে বৈঠকে বসেন কমিটির সদস্যরা। আলোচনা হয় যেসব তথ্যপাত্যে ভর করে সাজানো ও বাস্তবায়ন করা হয়েছে বিগত সরকারের উন্নয়ন পরিকল্পনা, তার ভিত আসলে কতটা মজবুত। পুরো প্রক্রিয়ার ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ মিটিং আজকে আমরা করলাম। বৈঠক শেষে কমিটি প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য জানান, যেভাবে বিভিন্ন বিষয়ে ব্যয় প্রাক্কলন করেছে হাসিনা সরকার, তার ভিত্তি অনেক দুর্বল। আমরা মোটা দাগে আইডেন্টিফাই করছি যে যেই সমস্ত প্রাক্কলনগুলো করা হয় সেই প্রাক্কলনগুলোর বস্তুগত ভিত্তি অত্যন্ত দুর্বল। অনেক সময় যারা প্রাক্কলন তৈরি করেছেন তারা অসহায় বোধ করেছেন, ওই প্রাক্কলন দিতে বাধ্য হয়েছেন। এই কথাটা অনেক বড়ভাবে এসেছে। এ সময় জানান, জাতীয় আয় আর মূল্যস্ফীতির হিসাব যেভাবে পরিবেশন করত বিগত সরকার, সেখানে কোনো গলদ আছে কিনা খতিয়ে দেখা হবে তার খুঁটিনাটি। জাতীয় আয়ের প্রবৃদ্ধির হিসাব কিভাবে হয়েছিল আর দ্বিতীয় হলো মূল্যস্ফীতির হিসাব কিভাবে হয়, এই দুটো বিষয়কে আমরা গভীরে যেয়ে দেখার সিদ্ধান্ত করেছি। সেই প্রক্রিয়া যদি আগে খারাপ থাকে, পরবর্তীতে প্রক্রিয়া কি আরও খারাপ হয়ে গেল কিনা সেটাই দেখব। দেবপ্রিয় জানান, এমনভাবে কাজ করছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি যেন তাদের তথ্য উপাত্ত ব্যবহার করা যায় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা এডিপি সাজাতে। তথ্য উপাত্তকে আরও সঠিকভাবে দেওয়ার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে সেগুলি সম্বন্ধে কোনো পরামর্শ থাকে সেগুলি আমরা শুনেছি। বিশেষ করে আগামী বার্ষিক উন্নয়ন কর্মসূচিকে দিক নির্দেশনা দেওয়ার জন্য অথবা পঞ্চবার্ষিক পরিকল্পনার বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রগতি বা ঘাটতি কেন এরকম হচ্ছে জানানো হয়। পরিকল্পনা পর্যায়ে পার করে শ্বেতপত্র লেখার দিকে অগ্রসর হচ্ছে কমিটি। আমাদের পরিকল্পনার কাজ শেষ হয়ে গেছে, আমরা এখন লেখার দিকে আগাচ্ছি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সাভারের আশুলিয়ায় 3টি কারখানায় শ্রমিকদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনায় একজন মারা গেছেন, আহত হয়েছেন আরও 10 জন। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। সাভার থেকে মোজাফফর হোসেন জয় ও গাজীপুর থেকে রাজিবুল হাসানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। মঙ্গলবার সকালে মাস্কট গার্মেন্টসের কর্মীরা কাজে যোগ দিতে গেলে কারখানা বন্ধ বলে তাদের ঢুকতে দেয়নি কর্তৃপক্ষ। এরপরই শুরু হয় শ্রমিকদের মাঝে অসন্তোষ। শ্রমিকরা জানান, হঠাৎ পাশের রেডিয়েন্ট গার্মেন্টসের কর্মীরা মাস্কটের কর্মীদের ওপর ইটপাটকেল ছুঁড়লে শুরু হয় দুপক্ষের সংঘর্ষ। পরে তাদের সংঘর্ষে এসে যোগ দেন সাউদার্ন গার্মেন্টস কর্মীরাও। ত্রিমুখী এ সংঘর্ষের মাঝে মাস্কট গার্মেন্টসের রোকেয়া বেগম নামে এক শ্রমিক নিহত হন। এ সময় উভয় পক্ষের আরও অন্তত 10 শ্রমিক আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেনাবাহিনী আমাদের আশ্বস্ত করেছিল যে মালিক আসবে, মালিক আসে এই বিষয়টা নিয়ে সমাধান করবে, কিন্তু মালিককে ফোন করার পরও কিন্তু মালিক আসে না। তখন এই রেডিয়েন্সের কিছু দুর্বৃত্তরা আমাদের উপর ইট পাটকেল মারে। আমাদের ফ্যাক্টরিটা যেন খুলে দেয়, আমরা যেন ভালোভাবে ডিউটি করবার পারি, এটা আছে আমাদের দাবি। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজিএমই এবং মালিক পক্ষের সাথে কথা বলছি, ওনারা আসবে বলে আমরা সকাল থেকে এখানে বসে আছি ওনাদের অপেক্ষায়। আসলে ওনার সাথে আলোচনা করে কাজ করার বিষয়ে এবং যিনি মারা গেছেন ওনার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে।
এদিকে গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সেজান অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা। ফেব্রুয়ারি মাসের টাকা এখন তো আমাদের দেওয়া হয় নাই, আর এই টাকাটা আজকে 10টা মাস হয়ে যাচ্ছে, 9টা মাস হয়ে যাচ্ছে, এখন আমরা পাচ্ছি না। তো এই টাকা পয়সা আমরা কোথায় গেলে এটা সমাধান হবে? এখন আমরা রাজপথে নেমেছি। অন্যদিকে একই দাবিতে কাশিমপুরের চক্রবর্তী এলাকার বেক্সিমকো গার্মেন্টসের শ্রমিকরাও বিক্ষোভ করেন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এক পাশ অবরোধ করলে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। রাজনৈতিক সহিংসতার পাশাপাশি পোশাক শিল্পে অস্থিরতায় বাংলাদেশ থেকে বিলিয়ন ডলারের বিদেশি অর্ডার প্রতিবেশী ভারত সহ প্রতিযোগী ভিয়েতনাম এবং কম্বোডিয়ায় চলে যাচ্ছে। এ অবস্থায় বড়দিন উপলক্ষে তৈরি পোশাকের অর্ডার থেকে বঞ্চিত হচ্ছেন ব্যবসায়ীরা। এদিকে হারানো সুনাম পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান বিজিএমইএর। শাখাউত্তিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। গার্মেন্টস সেক্টরে চলমান অস্থিরতায় আসন্ন স্প্রিং মৌসুমের পোশাক উৎপাদন নিয়ে বড় ধরনের জটিলতায় পড়েছেন বাংলাদেশের গার্মেন্টস মালিকেরা। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে প্রতি বছরই বাংলাদেশ স্প্রিং মৌসুমের 10 থেকে 12 বিলিয়ন মার্কিন ডলারের অর্ডার পেয়ে থাকে। শার্ট, প্যান্ট, কোট, জ্যাকেটের মতো সব ধরনের ফ্যাশনেবল আইটেম তৈরি হয় এই মৌসুমে। আর নভেম্বরের মধ্যে উৎপাদন শেষ করে পৌঁছাতে হয় বিদেশি বায়ারদের কাছে। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে তৈরি করা সংকটে অর্ডার অনেকটা কমে গেছে। এইসব অর্ডার ভারত সহ আরও কয়েকটি দেশে চলে যাচ্ছে বলে অভিযোগ গার্মেন্টস ব্যবসায়ীদের। লেট স্প্রিং, হলিডে এবং ফলের অর্ডারে আমরা দেখতে পাচ্ছি আশানুরূপ অর্ডার আমরা পাচ্ছি না, এবং এই অর্ডারগুলো আমাদের পার্শ্ববর্তী দেশ সহ আমাদের যে কম্পিটিটর দেশগুলো আছে ওখানে চলে যাচ্ছে। বিজিএমইএর তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 8 মাসে তৈরি পোশাক খাতে রপ্তানি আয় হয়েছে 25.26 বিলিয়ন মার্কিন ডলার। মে মাসে রেকর্ড 3.5 বিলিয়ন মার্কিন ডলার পণ্য রপ্তানি হলো। রাজনৈতিক অস্থিরতার কারণে পরের মাস থেকে ক্রমশ রপ্তানি কমেছে। শুধু স্প্রিং মৌসুম নয়, ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত চলা ফল মৌসুমের অর্ডার নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। কিভাবে এটাকে ফেরত আনবো এটা ডিপেন্ড করবে আমাদের বর্তমান সরকারের ভাবমূর্তি এবং ওনাদের অবস্থানের উপর। প্রতি বছরই 50 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা থাকলেও কখনো তা সফল হতে পারেনি বিজিএমইএ। এক্ষেত্রে 42 থেকে 47 বিলিয়ন মার্কিন ডলারে সীমাবদ্ধ থাকছে। তবে চলতি বছর ইমেজ সংকটের কারণে রপ্তানি আয় আরও কমে যাওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তা চেয়েছে তারা। এই ইমেজ সংকটটা যাতে কাটিয়ে উঠতে পারে, কারণ আমাদের বর্তমান সরকার প্রধান ওয়ার্ল্ডে একজন ফেমাস ব্যক্তি, এবং ওনার ইমেজটাকে আমরা কাজে লাগিয়ে যাতে সামনে যাতে আমাদের যাতে একটা ভালো ফসল পেতে পারি। 2023 সালে তৈরি পোশাক খাতে রপ্তানি উন্নয়ন ব্যুরো 47.38 বিলিয়ন মার্কিন ডলার আয় দেখালেও এই নিয়ে দ্বিমত রয়েছে গার্মেন্টস ব্যবসায়ীদের। আবার সেপ্টেম্বরে এসে শুরু হয়েছে অস্থিরতা। এই অস্থিরতা কাটানো না গেলে পুরো বছরের যে প্রবৃদ্ধি তা ধরে রাখা যাবে না, এমনটি বলছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। রাজধানীর নয়াপল্টনে বিএনপির গণতন্ত্র সমাবেশে বক্তব্য রাখছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। আমাদের অনেক ছাত্রনেতা তারা এখানে রাস্তায় হকারের কাজ করেছে। গতকাল আমি পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম, সেখানে দেখলাম যে একটা 13 বছরের ছেলে গুলি লেগে তার একটা পা কেটে ফেলতে হয়েছে। এই যে ত্যাগ, এই তিতিক্ষার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগিয়ে চলেছে, গণতন্ত্রের সংগ্রাম তা এগিয়ে চলেছে। বন্ধুগণ, আজকে আমাদের সামনে একটা সুযোগ এসেছে। ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটা সুযোগ পেয়েছি একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার। সেই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা সেই সুযোগ যেন না হারাই। আজকে এমন একটা অবস্থা তৈরি করতে হবে যেন এখানে সত্যিকার অর্থেই গণতন্ত্রের আর প্রতিষ্ঠা করতে পারি। আরেকটা কথা আমি অনুরোধ করব সকলকে, যে আপনারাই হচ্ছেন সেই ভ্যানগার্ডস, আপনারা হচ্ছেন সেই পাহারাদার, গণতন্ত্রের পাহারাদার। আপনারা সেই গণতন্ত্রকে রক্ষা করবার জন্য অতীতে লড়াই করেছেন, আপনারাই সেই গণতন্ত্রকে রক্ষা করবেন। এবং সেই জন্যে এই গণতন্ত্রকে যদি কেউ ধ্বংস করতে চায়, আবার বিপথে নিতে চায়, লুট করে নিতে চায়, সেখানে আপনারা অবশ্যই রুখে দাঁড়াবেন। আমি বক্তব্য বাড়াবো না, শুধু এই সরকারের যারা
দায়িত্বে আছেন তাদেরকে অনুরোধ করতে চাই, এখনও আমলাদের মধ্যে, সরকারের মধ্যে সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অনেক প্রেতাত্মা অবস্থান করছে। তারা সমস্ত যে প্রচেষ্টা আমাদের গণতন্ত্রে ফিরে যাওয়ার, সেই বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করবার, সেটাকে নস্যাৎ করবার জন্য তারা এখনও বসে আছে, চক্রান্ত করছে। এই চক্রান্তকে রুখে দাঁড়াতে হবে। গণতন্ত্র দিবসে আজকে আমাদেরকে আবার সেই শপথ গ্রহণ করতে হবে। যেভাবে বুকের রক্ত দিয়ে আমাদের ছেলেরা এই সুযোগ সৃষ্টি করেছে, বুকের রক্ত দিয়ে হলেও আবার আমরা সেই সুযোগকে রক্ষা করব, বাংলাদেশকে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব। আমাদের নেতা, আমাদের তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বাইরে যাবেন, সুস্থ হয়ে ফিরে আসবেন, এই দোয়াতে আজকে আমি সমস্ত পঙ্গু আহত যারা হয়েছে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। যারা নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি। এটাই হোক আজকের দিনে আমাদের শপথ। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সরাসরি যুক্ত ছিলাম নয়াপল্টন থেকে। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেল জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলন। প্রতীক পেয়েছে মাথাল। সকালে দলটিকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। এদিকে এনআইডি সেবার দায়িত্ব অন্য কোথাও চলে গেলে ভোটার তালিকা প্রশ্নবিদ্ধ হবে বলে জানিয়েছেন ইসি সচিব। আওয়ামী লীগ সরকার পতনের পর প্রশাসনের শীর্ষ পদসহ রদবদল এসেছে সব ক্ষেত্রে, বাদ যায়নি নির্বাচন কমিশনও। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গণ অধিকার পরিষদ ও নাগরিক ঐক্যকে নিবন্ধন দিয়েছে ইসি। মঙ্গলবার সকালে মাথাল প্রতীকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলন। এ নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়ালো 48-এ। একাদশ সংসদ নির্বাচনের আগে তৎকালীন নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করে দলটি, তবে না দেয়ায় এক পর্যায়ে তা আদালতে গড়ায়। হাবিবুল আওয়ালের নেতৃত্বে সেই নির্বাচন কমিশনেরও আমরা দেখলাম যে তারা আমাদেরকে নিবন্ধন দেওয়ার আদেশ বাস্তবায়নের বদলে হাইকোর্টে চলে গেলেন এবং সেখানে আপিল বিভাগের চেম্বার জাজের কাছে গিয়ে হাইকোর্টের যে আমাদের পক্ষে যে আদেশ সেটা স্থগিত করার জন্য মহামান্য আদালতের আদেশ, কমিশনের অনুমোদন এবং আইন কানুনের ভিত্তিতে সমস্ত কিছু কমপ্লিট করে আমরা তাদেরকে আজকে নিবন্ধন যে সার্টিফিকেট, সেটা আমরা রেজিস্ট্রেশনের সার্টিফিকেটটা আমরা দিয়েছি। এদিকে এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনেই থাকা উচিত বলে মনে করেন ইসি সচিব। সাংবাদিকদের তিনি বলেন, এনআইডি সেবার দায়িত্ব অন্য কোথাও চলে গেলে ভোটার তালিকা প্রশ্নবিদ্ধ হবে। এনআইডির যে সম্পূর্ণ তথ্য ভাণ্ডার কিন্তু আমাদের কাছে আছে এবং এটা একটা খুবই সেন্সিটিভ এবং এটা সাংবিধানিক প্রতিষ্ঠানের কাছে এটি কম্পারেটিভলি আমাদের কাছে মনে হয়েছে এটা বেশি সুরক্ষিত। ইসি সচিব জানান, এনআইডি সেবা আরও সহজ করতে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর নয়াপল্টনে বিএনপির গণতন্ত্র সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। করেছেন দেশের গণতান্ত্রিক আমি জনগণ আজীবন তাদের এই আত্মত্যাগ এবং অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন। হতাহতদের প্রতিটি পরিবারের প্রতি অবশ্যই রাষ্ট্র তার যথাযথ দায়িত্ব পালন করবে বলে আমরা বিশ্বাস করি। লাখো শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্র, রাজনীতি, শাসন প্রশাসন হওয়ার কথা ছিল গভর্নমেন্ট অফ দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল। অথচ গত 15 বছর বাংলাদেশে মাফিয়া শাসন চালু করা হয়েছিল। দেশে বিদেশে পলাতক স্বৈরাচার বিনা ভোটের সেই সরকারের পরিচয় হয়ে উঠেছিল গভর্নমেন্ট অফ দি মাফিয়া, বাই দি মাফিয়া, ফর দি মাফিয়া। প্রিয় দেশবাসী, এই মাফিয়া চক্র দেশকে সর্বক্ষেত্রে ভঙ্গুর করে দিয়েছিল। দেশকে সম্পূর্ণ আমদানি নির্ভর, ঋণ নির্ভর এবং পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছিল। মাফিয়া চক্র দেশের ব্যাংকগুলোকে পর্যন্ত দেউলিয়া করে দিয়েছিল। গত 1.5 দশকে দেশ থেকে প্রায় 17 লক্ষ কোটি টাকারও বেশি পাচার হয়ে করে দিয়েছে এরা। 5ই আগস্টের পতিত স্বৈরাচারের বেপরোয়া দুর্নীতি আর লুটপাটের কারণে
বাংলাদেশের বৈদেশিক ঋণ বর্তমানে $100 বিলিয়ন বেশি ছাড়িয়েছে। বাংলাদেশে আজ যে শিশুটি জন্ম নিয়েছে কোনো কারণ ছাড়াই সেই নিষ্পাপ শিশুটিরও মাথাপিছু ঋণ কমপক্ষে 1.5 লক্ষ টাকা। প্রিয় ভাই বোনেরা, মাফিয়া চক্র দেশকে শুধু অর্থনৈতিকভাবেই ভঙ্গুর করে দেয়নি, দেশের আর্থ সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক রীতিনীতিকেও ধ্বংস করে দিয়েছে। প্রতিটি সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান অকার্যকর করে ফেলা হয়েছিল। খোদ বিচার বিভাগকেই ফ্যাসিবাদের সূতিকাগারে পরিণত করা হয়েছিল। একটি রাষ্ট্র কতটা সভ্য এবং গণতান্ত্রিক সেটি দেশের আইন শৃঙ্খলা বাহিনীর আচরণে স্পষ্ট হয়ে ওঠে। কিন্তু মাফিয়া চক্র দলীয় স্বার্থে ব্যবহার করতে গিয়ে দেশের আইন শৃঙ্খলা বাহিনীকেও সম্পূর্ণ বিপর্যস্ত করে দিয়েছে। গণতন্ত্রকামী প্রিয় ভাই ও বোনেরা, অন্যায়, অনিয়ম আর অরাজকতার বিরুদ্ধে গণবিস্ফোরণে মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালানোর পর দেশে মাফিয়া শাসন শোষণের অবসান ঘটেছে। পতিত স্বৈরাচারের পলায়নের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার পথে প্রধান বাধা হয়তো দূর হয়েছে, তবে বাধা দূর হলেও মাফিয়া চক্রের রেখে যাওয়া 15 বছরের জঞ্জাল কিন্তু এখনো দূর হয়নি। এই জঞ্জালকে দূর করে বাংলাদেশের জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন বর্তমান সরকার কাজ করছে। তবে মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালালেও মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি অপশক্তি প্রশাসনের ভেতরে থেকে কিংবা রাজনীতির ছদ্মবরণে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদের রক্তের বিনিময় লক্ষ কোটি জনতার গণ অভ্যুত্থানের ফসল। এই সরকারের কোনো কোনো কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে, কিন্তু এটি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা, বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিকামী জনগণের ব্যর্থতা। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। দেশে বিদেশে থেকে নানা রকমের উস্কানিতেও জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না। তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে। বাংলাদেশ কিংবা যে কোনো দেশেই গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার। তাই জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রেখেছে, রাখবে। তবে কোনো এক পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতাও কিন্তু নির্বাচিত সংসদের মাধ্যমেই নিশ্চিত করা হয়। সুতরাং জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের সকল সংস্কার কার্যক্রমের প্রথম এবং প্রধান টার্গেট হওয়া জরুরি। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর নয়াপল্টন থেকে। নতুন বাংলাদেশের যাত্রা থামিয়ে দেওয়ার অপচেষ্টার অংশ হিসেবে দেশের মন্দির ও মাজারে হামলা চালানো হয়েছে। রাজধানীতে মাজার দরবারে ফ্যাসিবাদী হামলার প্রতিবাদে গণপ্রতিরোধ যাত্রা কর্মসূচিতে এসব কথা বলেন বক্তারা। হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবিও জানান তারা।
এবার মাজার দরবারে হামলার প্রতিবাদে রাস্তায় নামলেন বিভিন্ন মাজারের ভক্তকুল, লেখক, বুদ্ধিজীবী ও শিক্ষার্থীরা। আয়োজন করেন গণপ্রতিরোধ যাত্রা। মাজার দরবারে এমন কর্মকাণ্ডকে ফ্যাসিবাদী হামলা উল্লেখ করে অবিলম্বে বন্ধের দাবি জানান তারা। আমরা রক্ত দিছি এই কারণে যে প্রশ্ন করলে যাতে মরতে না হয়, যাতে আমাদের জানমাল নিরাপদ থাকে সেই জন্য। এরকম কারো বিশ্বাসে আঘাত না করা হোক, সেটা যেই ধর্মের হোক, যারাই হোক। ভাঙচুর করে কখনো ইসলাম প্রতিষ্ঠা করা যায় না। গণপ্রতিরোধ যাত্রায় অংশ নেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি ও লেখক গবেষক ফরহাদ মজহার। সংক্ষিপ্ত সমাবেশে তারা দাবি করেন, অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই মন্দির ও মাজারে হামলা চালানো হচ্ছে। আজকে যখন এইরকম একটা বাংলাদেশের ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়েছে, তখন দেশের ভেতরে পতিত স্বৈরাচার এবং দেশের বাইরে বাংলাদেশের যারা অস্তিত্বের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, তারা এই রকম অপতৎপরতা চালাচ্ছে। মাজারে এমন হামলা ফৌজদারি অপরাধ আখ্যা দিয়ে ফরহাদ মজহার বলেন, শেখ হাসিনার পতনের পর থেকেই এমন অরাজকতা শুরু হয়েছে। এতে পরিষ্কার হয় যে কারা এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ড চালাচ্ছে। এই সরকারকে প্রশ্নবিদ্ধ করা এবং এই সরকারকে উৎখাত করার চেষ্টা করা, এবং এই কাজটা করা শুরু হয়েছে যখন শেখ হাসিনা ঘোষণা করেছিলেন যে আমি যে কোনো সময় চট করে বাংলাদেশে ঢুকে পড়তে পারি। গণপ্রতিরোধ যাত্রা শেষে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর বিভিন্ন দাবি সংবলিত স্মারকলিপি পেশ করেন প্রতিবাদকারীরা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। নার্সদের পদোন্নতি ও সুষ্ঠু নিয়োগের দাবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কালো পতাকা মিছিল করেছেন নার্সরা। সকালে কালো পতাকা হাতে মিছিলে অংশ নেন শত শত নার্স। হাসপাতালের প্রধান ও পূর্ব গেট সহ নানা স্থান প্রদক্ষিণ করেন তারা। এ সময় তারা জানান, নার্সদের পিএইচডি ডিগ্রি সহ নানা যোগ্যতা থাকার পরও কোনো পদোন্নতি হয় না। সিনিয়র নার্সে গিয়ে থেমে যেতে হয় তাদের। এ সময় মিডওয়াইফারি পরিচালকের অপসারণ দাবি করেন তারা। প্রাথমিকভাবে মানববন্ধন মিছিল করলেও পরবর্তীতে কঠোর আন্দোলনের কথা জানান তারা। পদবি পরিবর্তন সহ সুষ্ঠু নিয়োগ বিধি এবং অর্গানোগ্রাম বাস্তবায়ন চাই, যেখানে প্রথম শ্রেণীর পদ থাকবে সরাসরি মিনিমাম 50% বিসিএস এর মাধ্যমে নিয়োগ হবে, বাকি 50% বিভাগীয় পদোন্নতি পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে। পিএইচডি করে যে ডক্টরেট ডিগ্রি করে শেষ করে তার ওই সিনিয়র স্টাফ নার্সই থাকে। আমাদের কোনো অর্গানোগ্রাম নাই। আমরা এটার দাবিতে এখানে আমাদের প্রফেশনে আমাদের অধিদপ্তরে আমরার পরিবর্তে আমরাই চাই, কারণ আমাদের যথেষ্ট যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আছে। বৈষম্য নিরসনের দাবিতে রাজধানীর সেগুনবাগিচায় গণ অনশন কর্মসূচি পালন করেছেন সিএজি আওতাভুক্ত নন ক্যাডার কর্মকর্তা ও কর্মচারীরা। 11তম গ্রেড থেকে 10তম গ্রেডে উন্নীত হতে চান তারা। সকাল থেকে বিকেল পর্যন্ত সেগুনবাগিচায় হিসাব ভবনের সামনে সারা দেশ থেকে আসা অডিটররা এ কর্মসূচি পালন করেন। তাদের দাবি, সর্বোচ্চ আদালত থেকে রায় আসার পরও শুধুমাত্র রিটকারীদের বিপরীতে আদেশ বাস্তবায়ন করা হয়েছে। এতে একই পদে 2 গ্রেড রেখে বৈষম্য তৈরি করা হয়েছে। অডিটরদের অভিযোগ, এখনও প্রায় 2500 অডিটর 11তম গ্রেডে রয়েছেন। দাবি বাস্তবায়ন না হলে গণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। তিনটা কন্টেম্প পিটিশনের রায় অলরেডি বাস্তবায়ন করার জন্য অর্থ মন্ত্রণালয় জিও জারি করেছে। এই জিওটা আরও বৈষম্যহীন বাংলাদেশে বৈষম্য আরও স্ফীত করে দিয়েছে। না খেয়ে এখানে 1 মাসের বেশি ধরে বসে আছি। আজকে বিসিএস ক্যাডাররা আমাদের কোনো অভিভাবক এখানে আসে নাই আমাদেরকে সান্ত্বনা দিতে। একই টেবিলে আমরা একই রকমের কার্যক্রমগুলো করতেছি, কেন আমরা কেউ 10ম কেউ 11তে থাকবো? এই বৈষম্য যদি আমাদের সাথে চলতে থাকে তাহলে আমরা পরবর্তীতে আরও কঠোর কর্মসূচিতে যাব, কারণ আমাদের এই পুরো ডিপার্টমেন্টে, অডিট ডিপার্টমেন্টে আরও অনেক ধরনের বৈষম্য রয়েছে। স্বপ্ন হাতে বিদেশ যাত্রার পর শূন্য হাতে ফেরা, দিন দিন বেড়েই চলেছে এর সংখ্যা। প্রয়োজনীয় কাগজপত্র ঠিক থাকলেও আজও মালদ্বীপ থেকে দেশে ফিরেছেন 8 শ্রমিক। ভুক্তভোগীদের অভিযোগ, মালদ্বীপে বাংলাদেশের হাই কমিশনারের গাফিলতিতেই হুমকির মুখে দেশটিতে থাকা 1 লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসীর ভবিষ্যৎ। পরিবারের টানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া ভিড়। আপন মানুষকে ঘরে ফিরে পেতে বাইরে স্বজনদের অপেক্ষার প্রহর যেন শেষ হয় না। দেশের বিমানবন্দরের নিত্যদিনের চিত্র এটি। দীর্ঘদিন প্রবাস যাপনের পর আনন্দ চিত্তে দেশের মাটিতে পা রাখেন রেমিটেন্স যোদ্ধারা। তবে মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গেল তার ভিন্ন চিত্র। চোখে মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ, নেই স্বজনদের অপেক্ষা।
দেখে কে বলবে এরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রেমিটেন্স যোদ্ধা, পায়ে স্যান্ডেল আর পুরনো কাপড় গায়ে এভাবেই খালি হাতে মঙ্গলবার দেশে ফিরেন 8 প্রবাসী। আমি যে এখন খালি হাতে আসলাম, আমার ছেলে মেয়ে আছে না, বাচ্চা আছে না, মা বাবা আছে না, কি নিয়ে যাচ্ছি? আমি হয়তো সম্পদ বেঁচে গেছি, আমি কখনো এরকম ভাবছি না যে আমি ফিরামো। ভুক্তভোগীদের অভিযোগ, মালদ্বীপের নতুন সরকারের দেয়া নতুন ভিসা নীতি সম্পর্কে কিছুই জানেন না তারা। বাংলাদেশ হাই কমিশনও দায় সেরেছে শুধুমাত্র একটি বিজ্ঞপ্তি দিয়েই। নতুন নিয়ম অনুযায়ী বন্ধ করা হয়েছে ফ্রি ভিসা, অর্থাৎ কর্মীরা যে কোম্পানির ভিসা পেয়েছেন শুধুমাত্র সেখানেই কাজ করতে পারবেন। তবে ভুক্তভোগীদের দাবি, কাজ না থাকা সত্ত্বেও অর্থের বিনিময়ে শুধুমাত্র একটি কোম্পানির নামে তাদেরকে রেজিস্ট্রেশন করে দিয়েছে বাংলাদেশ সরকার। বাধ্য হয়েই কর্মীরা বেছে নিতেন অন্য কোম্পানির কাজ, যা পূর্বের নিয়ম অনুযায়ী বৈধ ছিল। আবার সব কাগজপত্র ঠিক থাকার পরও জোরপূর্বক দেশে ফেরত পাঠানোর অভিযোগও করেছেন এই ভুক্তভোগীরা। আমি সাইন দিয়েছি, কেন আমার 3 বার সাইনটা কাটলো? কাটতে আমাদের আজকে 2 মাস 17 দিন জেল খাটালো। কি অপরাধ আমার বিরুদ্ধে তার কোনো অভিযোগ না, কোনো কেস নেই। এখন ওদেরকেও যে ওদের মলদ্বীপিয়ান লোক দৃষ্টি আকর্ষণ করছে, আমি ছুটি করে ব্যবসা করি, এটাই। 1 লাখেরও বেশি বাংলাদেশি কাজ করেন মালদ্বীপে। ভুক্তভোগীরা বলছেন এদের অধিকাংশ রয়েছেন গ্রেফতার আতঙ্কে। তাদের দাবি, দ্রুত পদক্ষেপ না নিলে হুমকির মুখে পড়তে পারে মালদ্বীপের এই বিশাল শ্রমবাজার। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। ট্যুরিস্ট পুলিশকে নিরাপত্তা দিতে না পারলে পর্যটন শিল্পে ভাটা পড়বে। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে এমন শঙ্কার কথা জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। 11তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আগামী 19 থেকে 21 সেপ্টেম্বর এই মেলা বসবে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়, যেখানে বাংলাদেশ সহ মালদ্বীপ, চায়না, ফিলিপিন, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ভুটান, সিঙ্গাপুরের শতাধিক পর্যটন সংস্থা অংশ নেবে। এছাড়া আসন্ন পর্যটন মৌসুমে দেশ ও বিদেশ ভ্রমণে আকর্ষণীয় অফার, হোটেল, রিসোর্ট বা প্যাকেজ বুকিং সহ বিশেষ ছাড়ের সুযোগও থাকবে। পবিত্র রবিউল আওয়াল মাস উপলক্ষে ইনস্টিটিউট অব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে পবিত্র কোরআনের তাফসির আলোচনা, মিলাদ মাহফিল, দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের জন্য প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা। এবার দ্বিতীয়বারের মতো সমাজের অবহেলিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোরআন ও সুন্নাহের আলোয় উজ্জীবিত করার লক্ষ্যে প্রতিযোগিতায় যুক্ত করা হয়েছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে 7টি ক্যাটাগরিতে 21 জনকে পুরস্কৃত করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা। খেলার খবর, পাকিস্তানের মতো ভারতের বিপক্ষেও বাংলাদেশের ভালো করার সম্ভাবনা দেখছেন পেসার শরীফুল ইসলাম। ফিটনেস কিংবা পারফরমেন্সের দিক থেকে ভালো অবস্থায় আছে টাইগাররা। ভারতের বিপক্ষে টি-20 সিরিজ দিয়ে মাঠে ফিরতে চান এই বাঁহাতি পেসার। পাকিস্তানও আমরা ভালো করছি ইনশাল্লাহ, সেই আশা আমরা ইন্ডিয়াও ভালো করবো, কারণ আমাদের যতগুলো পেসগুলো আছে সবাই খুব ভালো ফর্মে আছে এবং রিদমে আছে। সো এটা আমার মনে হয় যে বাংলাদেশের জন্য খুব ভালো। সব পেস বোলারের দেখেন সবারই ফিটনেস বা স্পিনার বা ব্যাটসম্যান সবার ফিটনেসটা কিন্তু অনেক ইম্প্রুভ হচ্ছে। সো ফিজিও ট্রেনার ওদেরকে অবশ্যই থ্যাঙ্কস দিতে হয়, কারণ ওরা অনেক কাজ করতেছে আমাদেরকে নিয়ে। আস্তে আস্তে কাজ শুরু করছি, রিহ্যাব করতেছি, প্রতিদিন বোলিংও করতেছি। সো ইনশাল্লাহ আমার মনে হয় যে 2 তারিখের আগে টিম যাওয়ার আগে ঠিক ফিট হয়ে যাবে ইনশাল্লাহ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না, বিএনপির গণতন্ত্র সমাবেশে তারেক রহমান। রক্তের বিনিময়ে আসা গণতান্ত্রিক দেশ গড়ার সুযোগ কাজে লাগানোর আহ্বান। শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবির 7 দিনের রিমান্ডে, সুজনের 3 দিন। বিচারে অগ্রাধিকার পাবে চাঞ্চল্যকর হত্যা মামলা, জানালেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। এবং রাষ্ট্র সংস্কারে $200 কোটি সহায়তা দেবে বিশ্বব্যাংক, প্রধান উপদেষ্টাকে কান্ট্রি ডিরেক্টর। ব্যাংকের তারল্য সংকট কাটাতেও মিলবে ঋণ, আইডিবি দেবে $500 কোটি। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।